শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। সাথে থাকছি আমি রনি দত্ত। দেশের অন্যতম বড় শুটকি পল্লী কক্সবাজারের নাজিরার টেক, যেখানে মৌসুমে প্রতিদিন তৈরি হয় 12 মেট্রিক টন শুটকি। এবারও ব্যতিক্রম নয়। দারুণ ব্যস্ত এই উপকূলীয় এলাকার 800 মহাল। বাঙালির পাতে অন্যতম উপাদেয় এই শুটকি তৈরির আদ্যপান্ত জানাচ্ছেন আজিম নিহাদ। ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। সারা দেশে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যিনি শুটকি পছন্দ করেন না। আর আমরা আজকে এসেছি সেই শুটকি রাজ্যে, যেখান থেকে উৎপাদিত শুটকি সারা দেশের মানুষের চাহিদা পূরণ করে। কক্সবাজারের নাজিরার টেক, এখানে একটি, দুটি, তিনটি বা 100, 200, 300 নয়, প্রায় 800টি শুটকি মহল রয়েছে, যেখানে প্রতিদিন 12 মেট্রিক টন শুটকি উৎপাদন হয়। আর এখান থেকে উৎপাদিত শুটকি সারা দেশে, শুধুমাত্র চট্টগ্রাম নয়, সারা দেশের মানুষের চাহিদা পূরণ করে থাকে। আমরা এখানকার ব্যবসায়ী যারা, তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে অক্টোবর মাস থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত তাদের এই কর্মযোগ্য চলে। দীর্ঘ এই সময়ে এখান থেকে হাজার হাজার মেট্রিক টন শুটকি উৎপাদন হয় এবং সেই শুটকিগুলো সারা দেশে ছড়িয়ে যায়। এবং এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি, অন্যান্য বছরের মতো এবছরও তারা অত্যন্ত আশাবাদী। বিশেষ করে তারা যেটি বলছেন, কিছুটা মাছের সংকট রয়েছে, সে কারণে চট্টগ্রাম থেকে প্রতি বছরের মতো এবারও তারা কাঁচা মাছ সংগ্রহ করছেন। তবে কয়েকদিনের মধ্যে যদি কক্সবাজারে মাছ ধরার বিষয়টি যদি আরেকটু বেশি হয়, তাহলে তাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরবে। উৎপাদন বছরের ভাদ্র মাস থেকে শুরু হয় এবং করতে করতে শীত মৌসুম শেষ করি, চৈতের লাস্ট এবং বৈশাখের শেষ পর্যন্ত শেষ হয়। প্রতিদিন আমাদের এখানে ডালায় আছে, জো আছে। আমাদের মাছ যদি এখানে যা আছে পায়, শ্রীরাঙ্গিত মাছ আছে, এখান থেকে ডেলিভারি মাছ ওঠে। ধরেন একদম হলো কেঁচা 5 টন মতো ওঠে। এখানে শ্রীরাং যায়, তারপরে ডাহা যায়, খুলনা যায়, কুমিল্লা যায়, সিলেট যায়, তারপর বিদেশে যেটা ছুরি জাতি ছুরি আছে সেটা বিদেশে যায়। একই সাথে আমরা এখানে যারা কাজ করছেন, আপনারা জানেন যে এখানে প্রায় 800 শুটকি মহালে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বিশেষ করে এই মানুষগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ থাকলেও পারিশ্রমিক নিয়ে তারা যেটি বলছেন, এই শুটকি উৎপাদনের মৌসুমে তাদের কর্মসংস্থান হওয়ার ফলে তাদেরও জীবনটা ঠিকমতো চলে যায়। এটা সোজা আছে না, এখন এটাকে এরকম করে দিই, পরে এটা যখন লেজটা শুকায় যায়, পরে এটাকে একটা গিটু মারে দিই, পরে টাকাই দিই। আর যখন এটা ওই কাজটা শেষ হতে হতে মনে করেন না দুপুর হয়ে যায়, দুপুরের পরে এটা মাঝখানে ছুরি দিয়ে এটা ফেলে দিবি, পরে এটাকে একটার সাথে একটা জয়েন করে এটাকে সুতুলি দিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলবি। চিটাং থেকে শুটকি আনলোড করে আনা হয়, তারপরে লবণ মেরে লোদের মুখে দিয়ে শুকাই যায়। তবে গত কয়েক বছর ধরে নিরাপদ শুটকি উৎপাদনের দিকে সরকার বেশ তাগাদা দিচ্ছে। আমরা বেশ কয়েকটি শুটকি মহালে যেটি দেখতে পেয়েছি, প্রায় শুটকি মহালে দেখতে পেয়েছি এক ধরনের বিশেষ ড্রায়ারের মাধ্যমে শুটকিগুলো শুকানো হচ্ছে, যাতে করে বিষমুক্ত নিরাপদ শুটকি উৎপাদন করা যায়। এবং এই বিষমুক্ত শুটকি উৎপাদন করতে গিয়ে কিছুটা তাদের সময় সাপেক্ষ ব্যাপার হলেও, যেহেতু নিরাপদ শুটকির দাম একটু বেশি, সে কারণে ব্যবসায়ীরা খুব একটি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। একইভাবে বিষমুক্ত শুটকি উৎপাদনের ফলে মানুষের দেহের যে ক্ষতিটা হয়ে থাকে, সেটিও ধীরে ধীরে কমে যাচ্ছে। শুটকি তৈরির ধুম পড়েছে চট্টগ্রামেও। উপকূলে শত শত চাতাল ঘুরে এই শুটকির বড় গন্তব্য দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার আসাদগঞ্জ, যেখানে 350 দোকানে নানা রকমের শুটকি ঘিরে প্রতি মাসে ব্যবসা হয় কয়েকশো কোটি টাকার। হারুনুর রশিদের তোলা ছবিতে বিস্তারিত জানব ইভেন মিরের কাছে। শুটকি স্বাদে গন্ধে অতুলনীয় খাবারটি বাঙালির পাতে যোগ করে বাড়তি স্বাদ। আজকে আমরা এসেছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে বাস্তুহারা এলাকায়, যেখানে তৈরি হচ্ছে মনে মনে শুটকি। দেখাবো আজকে আপনাদেরকে সেই শুটকি তৈরির আদ্যপান্ত। সাগর থেকে ধরে আনা নানা জাতের মাছ ভ্যানে করে আসে এই চাতলে, তারপর সেগুলোতে মেশানো হয় লবণ, শেষে দেয়া হয় শুকানোর জন্য।
টানা কয়েকদিন এভাবে প্রখর রোদে রাখা হয় মাছগুলো। প্রতিদিন কয়েকবার করে সেগুলোকে উল্টে পাল্টে শুকানো হয়। চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী বাস্তুহারা কলোনির এই চাতাল ঘিরে কাজ করে হাজার খানিক শ্রমিক। তৈরি হয় মনে মনে শুটকি। ওই ট্রলার সাগরে গিয়া নিয়ে আসে, ওই ফিশারি ঘাট আছে না, ফিশারি ঘাট থেকে আমরা এখানে আনি হালকা লবণ ছিটকাইয়া, তারপরে ওই পানি ড্রামে পানি নিয়ে তারপরে শুকাইয়া আমরা এখানে দিই। এই বাড়া আছে না আমাদের, ওই বাড়ার মধ্যে দিয়ে যখন 2-3 দিন শুকাবে তারপর নিয়ে স্টপ দেবো, তারপর ওই শুকনো আড়তে বিক্রি করবো আর কি। এখন মাছগুলো আসছে মানে লবণ মারে 10 মিনিট পর মানে বাড়াতে শুকাবো, আবার 2-3 দিন পর মাছগুলো স্টপ দিয়ে দেবো। এখন এগুলো আসছে যে ফিশারি ঘাট থেকে এনে ভালো করে ধুয়ে তারপরে আড়াই থেকে গিটে মারে ওই ডাইতে ওঠাই আর কি। প্রতিদিন এই মাছ মেলি মাছ শুকাই, সরি মাছ, লইট্টা মাছ, ফাইসা মাছ, তারপরে পোয়া মাছ, বিভিন্ন আইটেমের মাছ আর কি। শীত আসছে, তাই চট্টগ্রাম উপকূলে এখন শুটকি তৈরির ধুম লেগেছে। কর্ণফুলী সহ বিভিন্ন নদী ও সাগর তীরবর্তী এলাকায় অসংখ্য চাতালে শুকানো হচ্ছে শুটকি, যা তৈরি হয়ে গেলে নিয়ে পাঠানো হয় আড়তে। উপকূলে বছরে এই শুটকি বাণিজ্য টাকার অঙ্কে কয়েকশো কোটি টাকা। জায়গা হলো আমরা স্থানীয় জায়গা না, আমরা বাড়ালই মানে বছরই লাগিয়ে লই জায়গা, তো জায়গা লাগিয়ে লই দিয়ে এখন 1 বছর করে 2 বছর করে উড়ি জঙ্গ করে, নিজস্ব জায়গা নয়, মানে নইলে দাম বেশি হয়, নইলে বা ফেটফেটি দি ফেলায়, মাছের অন্য ফেটফেটি দি ফেলায়, এরকম আর তো কি চলি যায় অঙ্গ করে। আনলে অনেক সদর আছে। কয়েকটি ধাপ পার হয়ে শুটকি তৈরি হচ্ছে বাজারজাতের জন্য। এবার আমরা দেখব শুটকি বাজারজাতের প্রক্রিয়া। বাজারে কি পরিমাণ শুটকির চাহিদা এবং সেখানকার যে আদ্যপান্ত, সেগুলো এবার আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। দেশের অন্যতম বড় শুটকির আড়ত চট্টগ্রামের এই আসাদগঞ্জ। কয়েক সারিতে যেখানে গড়ে উঠেছে আড়ত, যাতে মিলবে ছুরি, চিংড়ি, লইট্টা, ভেটকি, লাক্কা, রূপচাঁদা সহ নানা জাতের শুটকি। চট্টগ্রাম কক্সবাজার উপকূলের বিভিন্ন চাতাল থেকে শুটকি আসে এখানে, পাশাপাশি মেলে আমদানি করা শুটকিও, যা এখান থেকে ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যায় দেশ বিদেশের নানা প্রান্তে। বর্তমান বাজারে লটিয়া মাছ, ছুরি মাছ, ইসা মাছ, ফাইসা মাছ এগুলো বাজারে চলমান। বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাজার অবস্থা মোটামুটি ভালো। এখন ওই আমদানি রপ্তানির দিক দিয়ে একটু আমাদের ওই খরচ বেশি পড়ে যায় আর কি, কারণ আমার গাড়ি ভাড়া বেশি পড়াতে আমাদের একটু মাছের দাম একটু ঊর্ধ্বগতি। শীতের মৌসুমে শুটকি যেমন বেশি উৎপাদন হয়, তেমনি আসাদগঞ্জের এই আড়তেও বেচাকেনা হয় বেশি। চাকতাই ও রাজাখালী খাল ঘিরে গড়ে ওঠা শতাব্দী প্রাচীন এই শুটকির আড়ত, তাই এই মৌসুমে থাকে বেশ জমজমাট। তবে গেল কয়েক বছরে শুটকির ব্যবসায় কিছুটা ভাটা বলে জানালেন আড়তদাররা। বাংলাদেশে যেখানে শুটকি হয় সব ডিস্ট্রিক্টের থেকে শুটকিটা, এটা হচ্ছে ল্যান্ডিং স্টেশন। এখান থেকে আবার পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়, বা যারা পাইকারি বিক্রি করে এখান থেকে যায়। শুটকিটা আমরা তৈরি করার সময় যেই ক্যাপিটালটা লাগে বা কুমটা লাগে, ওটা এখান থেকে সরবরাহ করা হয়, যার কারণে যেখানে শুটকি হয় এখানে শুটকিটা আসতে হয়। শুটকির জন্য এটা হলো সিজন, এখন মাল আসতেছে, প্রচুর পরিমাণ মাল আছে। কিছু সমস্যা হচ্ছে যে বাইরে থেকে মাল আনতে গেলে ট্যাক্সটা বেশি, বিশেষ করে ইন্ডিয়া থেকে মাল আনতে ট্যাক্স বেশি, এটাই হলো একটা সমস্যা। বার্মা থেকে মাল আনতে গেলে ট্যাক্স বেশি। শতাব্দী প্রাচীন আসাদগঞ্জে শুটকির আড়ত ও পাইকারি দোকান রয়েছে প্রায় 350। এটি ছাড়াও নগরীর রিয়াজুদ্দিন বাজার, কাজীর দেউরি, বহদ্দারহাট সহ বিভিন্ন বড় বাজারেও গড়ে উঠেছে শুটকির পাইকারি দোকান। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। ব্যতিক্রমধর্মী এক ঐতিহ্য। মারমা সম্প্রদায় বিশ্বাস করে ক্লান্ত পথিককে পানি পান করালে পুণ্য হয়। সেই বিশ্বাস থেকে বহু যুগের পুরনো ঐতিহ্য পথের ধারে বিশুদ্ধ পানির কলসি রাখা, সাথে বিশ্রাম কক্ষ। কালের বিবর্তনে ইদানিং কমে গেলেও ভিন্ন রকমের এই ধারা এখনও চোখে পড়ে পাহাড়ি জেলা খাগড়াছড়ির পথে পথে, জানাচ্ছেন নুরুস্তাফা মানিক। এই যে আমার পাশে যেই পাত্রটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মাটির একটি পাত্র, যেখানে হচ্ছে পানি সংরক্ষিত আছে। এটিকে মারমা ভাষায় বলে রি লুরে, অর্থাৎ পানি রাখার পাত্র।
আগে এখন তো শহর সভ্যতার কারণে দোকানপাট হয়েছে কিংবা যেখানে সেখানে পানি পাওয়া যায় দোকানগুলোতে কিংবা বসত বাড়ি বাড়ার কারণে কিন্তু পানির সহজলভ্যতা হয়েছে। তবে আগে এক সময় ছিল যখন হচ্ছে মানুষ প্রায় মেঠু পথ কিংবা পাহাড়ি পথ অতিক্রম করে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, সেখানে কিন্তু পানির খাওয়ার যারা তৃষ্ণার্ত প্রতীক ছিল তাদের পানি পান করানোর জন্য কিন্তু এই বিশ্রামাগার, এই যে আমার পেছনে রয়েছে সেই বিশ্রামাগার ছিল, এবং সেই বিশ্রামাগারে কিন্তু এই ধরনের পানির পাত্র ছিল, এবং এই পাত্র থেকেই যে রাখা পানি থাকতো সেই পানি পান করেই তৃষ্ণার্ত প্রতীক এবং যারা বিভিন্ন কাজে বের হতেন তারা কিন্তু তাদের যে তৃষ্ণা নিবারণ করতেন। আজকেই সেই গল্পগুলো আমরা শোনার চেষ্টা করব। আমরা শুনবো কিভাবে কোন বিশ্বাস থেকে তারা এই পানি দান করেন এবং দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে কিনা, এইসব গল্প আমরা শোনার চেষ্টা করব। এটা আসলে আমাদের ধর্মীয় অনুশাসন থেকে হয়, যেটা বলা আছে ধর্মীয় বিধিতে বলা আছে পানি অপর নাম জীবন, সুতরাং পানি দান করলে 10টি ফল হয়। এই 10টি ফলের আশায়ও একটা করে, পাশাপাশি পথচারীর সুবিধার জন্য যাত্রী ছাউনি রাখলে যাত্রীরা পথচারীরা আসবে, বসবে, বসার পর পানিও তো খাবে। এই সুবিধা দুটোটা করার জন্য পথচারী এবং নিজের ধর্মীয় অনুশাসনে কিছু ফল লাভ করার জন্য আমরা এটা করে থাকি, বিশেষত মারমারা। আগেকার মানুষ হেঁটে যেত, গাড়ি ছিল না। হ্যাঁ, হেঁটে যাওয়ার সময় ওই যে পানি পিপাসা লাগতো, তারপরে ওই যে আপনার পাড়ায় তখন একটা ধর্ম ঘর করে ওখানে মানুষ বিশ্রাম নিত, পানি পেলে খেয়ে যেত, ওইটাতে মানে বেশি পুণ্য হয়। এই কারণে সবাই এখানেও ছিল তো আগে, এখন না নাই। এখন তো সবসময় দোকানে পানি পাওয়া যায়, কলের পাওয়া যায় পানি, আগে তো নাই। রাস্তাঘাট ভালো না, এখন তো রাস্তাঘাট ভালো। এটা ওই মানুষের খাবার জন্য আর কি, কতজনে দূরে থেকে আসছে পানি খাবার পায় না, যে এটা দিয়ে দিছে আর কি। কত বছর ধরে করেন এটা? আমি তো দোকান খুলি 1 বছর হয়েছে, আরো আমি না দিলে আরো অন্য মাছ দিয়ে দেয়। কেউ না কেউ দিয়ে দেয়? হ্যাঁ, একজন দেয় না, কতজনে দিয়ে। এটার বিশ্বাসটা কি আপনাদের? এটা ধর্মের জন্য আর কি, কতজনে খাবার জন্য আসে, পানি নাই যে। এগুলো আসলে স্কুলে আসার সময় যেমন আমরা ছোটবেলা হচ্ছে টিউবওয়েল পেতাম না, অনেক দিনের দূর হয় না টিউবওয়েলের কুয়ার পানি কি না, তো এগুলো ছোটবেলার কি হচ্ছে পানি পিপাসা লাগলে আমরা এগুলো পাই আর কি। এইরকমের আমাদের অভিজ্ঞতা বলতে আমরা স্কুলে যাচ্ছি, যেমন ধরেন কি যে খেলা খেলতেছি, ওটা দৌড়া রোদ্রে, এমন রোদ্রে টিউবওয়েল নাই, পাশে নাই, এই না টিউবওয়েলের যখন এইরকম পাই আমরা খাই আর কি। ছোটবেলা যখন এই অপর্ণা চৌধুরী পাড়ার দিকে খেলতে আসতাম, তখন তো এত লোকালয় ছিল না, মাঠগুলো অনেক ফাঁকা ছিল। তো শীতের পরে যখন আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হতো, ধান কাটা শেষ হতো, তখন আমরা এখানে ক্রিকেট খেলতাম। তো ক্রিকেট খেলে বাসায় যাওয়ার সময় যখন পানির পিপাসা লাগতো, তখন ওই তেঁতুলতলা এবং হচ্ছে যে কালাবাবুর ব্রিজ বলে, ওখানে 2টা পানির ছিল, কলসি ছিল, ওখান থেকে পানি খেয়ে তারপরে হচ্ছে বাসার দিকে যেতাম আর কি। তো বলতে গেলে একটা খুব সোনালী অতীতে পার করছে এই খাগড়াছড়ির মধ্যে। মারমা সম্প্রদায়ের কিংবা মারমা অধ্যুষিত এলাকায় এই ধর্মঘর কিংবা অবসরের সময় কাটানোর জায়গা খুবই জনপ্রিয়। নানা বয়সী মানুষজন কিন্তু সেখানে বসে খেলাধুলা, গল্প গুজব করে থাকেন, এবং পথচারীদের জন্য এভাবে ধর্মঘর কিংবা হচ্ছে ছায়া বৃক্ষের নিচে এভাবে পানির পাত্র রাখা হয়, যেটি তাদের যুগ যুগ সময় ধরে কিন্তু তারা সেটি করে আসছেন, এবং বংশ পরম্পরা অনেকেই কিন্তু সেটি এখনো ধরে রেখেছেন। তো আজ এ পর্যন্ত, আগামীতে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। আসাম বস্তি সড়ক 18 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি কেবলই চলাচলের সাধারণ একটি পিচঢালা পথ নয়, অনিন্দ সুন্দর এক স্মারক। কাপ্তাই হ্রদ আর সবুজ পাহাড়ের অপূর্ব মেলবন্ধনে রাঙামাটির এই সড়কটি পর্যটকদের কাছে এতটাই আকর্ষণীয়, তাই এটির নাম এখন মুগ্ধতার সড়ক। সেই গল্প তুলে ধরছেন জিয়াউল হক। একপাশে কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ জলরাশি, লেকের এই পাশটিতে রয়েছে উঁচু নিচু পাহাড়, পাহাড়ের বুক চিরে বয়ে চলা এক সড়ক। এই সড়কটি মূলত রাঙামাটি শহরের আসাম বস্তি থেকে কাপ্তাই উপজেলা যাওয়ার পথ। এই পথে 2017 সালে ব্যাপক ভূমিধসে ভেঙে যায় বিভিন্ন অংশে। তারপরেই এলজিডি কর্তৃপক্ষ এটিকে নতুনভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করে, যার ফলে এটি নতুনভাবে নির্মাণ শেষ হয়েছে 2022 সালে। তারপর থেকে আমরা দেখেছি এই সড়কটি ধরে আসলে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই কাপ্তাই আসাম বস্তি এই সড়কটি 18 কিলোমিটার। এই সড়কটি নির্মাণের পর থেকে এই এলাকাতে পর্যটনের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে।
আমরা এখানকার যারা এসেছে স্থানীয় পর্যটক এবং যারা দূর দূরান্তে তারা পর্যটক তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন এই এখানকার তারা বিকেল বেলায় প্রতিদিনই তারা ঘুরতে আসেন। ছুটির দিনগুলোতে এই জায়গাগুলোতে ব্যাপক পর্যটকের সমাগম বাড়ে এবং এই স্থানটিতে স্থানীয় পর্যটকরা নাম দিয়েছেন মুগ্ধতার সড়ক। আমরা কথা বলার চেষ্টা করব পর্যটকদের সাথে। কাপ্তাই যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই রাস্তাটা বাইক রাইড করা। এই রাস্তাটা অসম্ভব সুন্দর, নতুন রাস্তা এবং খুবই মসৃণ। এই জন্য আমরা এই রাস্তাটাতে বারবার আসি কাপ্তাই যাওয়ার জন্য। কাপ্তাই গেলে তারপর আমরা অন্যদিকে যাই, চট্টগ্রাম বা যাই বলি বান্দরবান, কিন্তু এই রাস্তাটা রাইড করার জন্য মূলত রাঙ্গামাটিতে আসা। আমরা স্থানীয় হলেও আমাদের এই রোডের মুগ্ধতা আমাদেরকে মন কেড়ে নিয়েছে। এটা সবসময় সুন্দর, এটা সবসময় সৌন্দর্য লাগে। আমরা রেগুলার আসি এবং এই রোডটা হওয়াতে আমাদের বিনোদনটা বেড়ে গেছে। আমরা চাই এই রোডে যে চলাচল করি আমরা সবাই যাতে নিরাপদে চলাচল করতে পারি। এখানে ভালো উন্নত মানের খাবার পাওয়া যায়, গরম গরম, যেহেতু এখানে খাবারগুলো খুব ভালো, খুব ফ্রেশ, মানে ভালোভাবে এখানে আপ্যায়ন করা হয়, যার কারণে আমরা এখানে আসলে মানে ভালো লাগে আমাদের। এই যে ইয়েটা, ওই দৃশ্য আছে, পানি আছে, আমাদের এই সড়কটি আমাদের খুব ভালো লাগে আর কি, আর খাওয়া দাওয়াটাও ভালো লাগে। কাপ্তাই আসাম-বস্তি এই সড়ককে কেন্দ্র করে সড়কের দুই ধারেই কিছু ছোট ছোট দোকান গড়ে উঠেছে, যেগুলোকে আমরা দেখেছি পর্যটকরা বসে আসলে খাবার খাচ্ছেন, মুখরোচক খাবার। ব্যবসায়ীরা বলছেন আসলে যে পর্যটকরা আনাগোনা বাড়লে তাদের বেচাকেনা বাড়ে। চটপটি আর কি, তারপরে হচ্ছে আপনার পাঁচন তরকারি, ফুচকা, ঝালমুড়ি, লাল চা, আর হচ্ছে দুধ চা, কফি, এগুলো বিক্রি করে। বেচাকেনা তো এখন আর আস্তে আস্তে হচ্ছে আর কি, সিজন এই ধরেন নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেশি মানে মানুষ হয় আর কি, বেচাকেনা হয়। এই সড়কটিকে ঘিরে আসলে বিভিন্ন ধরনের রিসোর্ট গড়ে উঠেছে, বার্কি, বরগাং, বেরাইন্না সহ বিভিন্ন রিসোর্ট গড়ে উঠেছে। সেখানে আসলে থাকার ব্যবস্থা রয়েছে। তারা জানিয়েছেন যে আসলে এই সড়কটি আসলে দৃষ্টিনন্দন হওয়ার পর থেকে আসলে এই ব্যবসা প্রতিষ্ঠান বা রিসোর্ট গুলো গড়ে উঠছে। এখানকার যারা স্থানীয় পর্যটক তারা বলছেন যে এই সড়কটি এই সড়কটির পাশেই আসলে কিছু অপরিকল্পিত দোকান বা রিসোর্ট গড়ে উঠছে। এইসব বিষয়গুলো আসলে জেলা প্রশাসনের বা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। একই সাথে এই সড়কটিকে যদি আরো দৃষ্টিনন্দন গড়ে তোলা যায়, তাহলে আসলে রাঙামাটির পর্যটনের আইকন হিসেবে গড়ে উঠতে পারে এই রাঙামাটির আসাম-বস্তি কাপ্তাই সড়কটি। বিশ্বের বহু দেশে পর্যটন স্পটগুলোতে থাকে ছাদখোলা বাস, যাতে পর্যটকরা ভ্রমণ করতে করতে উপভোগ করেন প্রকৃতির অপার রূপসুধা। তেমনি ছাদখোলা বাস যুক্ত হলো পাহাড়ি জেলা বান্দরবানে, যেখানে ভ্রমণ করা যাবে স্বল্প খরচে। বিস্তারিত ইয়াসিনুল হাকিমের রিপোর্টে। ছাদখোলা বাসে মনোমুগ্ধকর প্রকৃতি দেখা। বিশ্বের বহু দেশে এভাবে ছাদখোলা বাসে পর্যটকদের ভ্রমণের সুযোগ থাকলেও তা একেবারেই সীমিত বাংলাদেশে। যা দু একটা চালু হয়েছিল, তাও খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। এমন বাস্তবতায় এবার ছাদখোলা বাস চালু হচ্ছে পাহাড়ি কন্যা বান্দরবানে। ইতোমধ্যে শহরে আনা হয়েছে ছাদখোলা বাসটি, যেটি চালু করছেন বেসরকারি একজন উদ্যোক্তা। এতে চারপাশে লাগানো হয়েছে বান্দরবানের পর্যটন স্পটগুলোর ছবি সম্বলিত স্টিকার। বাসটিতে ৩১ জন বসার সুযোগ রয়েছে। আমি শুধুমাত্র এখানে যে খরচটা আছে সেই খরচটা হিসাব করে বের করে ভাড়াটা নির্ধারণ করব। সব কিছু নির্ভর করবে পর্যটকের আগমনের। এই ছাদখোলা বাসে ৩০০ টাকায় পর্যটকরা চিম্বুক, নীলগিরি, নীলাচল ও মেঘলা সহ বিভিন্ন দর্শনীয় স্থান স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন, যেটি চালু হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এই ছাদখোলা বাস চালুর খবরে খুশি ভ্রমণপ্রিয় মানুষ। এই ছাদখোলা বাসটা আজকে উদ্বোধন করার পরে এই বাসে কিন্তু আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে এককভাবে বা আমি আমার পরিবার নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু আমি এটা ঘুরে আসতে পারি। বিশেষ করে বাইরের পর্যটকের জন্য যে বান্দরবানের শহরের সৌন্দর্য অবলোকন করার জন্য একটি চমৎকার উদ্যোগ, যাতে করে পর্যটকরা পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবে। কম খরচের মাধ্যমে বান্দরবানে বিভিন্ন জায়গা ঘুরতে পারবে, টুরিস্টদের জন্য সব আনন্দদায়ক হবে আর কি। ছাদখোলা বাসে ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের কথা বলছে টুরিস্ট পুলিশ। শুধু এটিই নয়, এখানকার পর্যটন বিকাশে নতুন নতুন উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক।
এই ছাদখোলা বাসে পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পাবে এবং ওনারা বিভিন্ন জায়গা যাওয়াতে আকৃষ্ট হবে। টুরিস্ট পুলিশ কাজ করতেছি, এপিবিএন আছে কাজ করতেছে, চারদিক থেকে আমরা নিরাপত্তার চাদরে কিন্তু এই বান্দরবনকে আমরা এই টুরিস্ট স্পটগুলিকে আমরা দেখে দিচ্ছি এবং নতুন নতুন আইটেম যুক্ত হবে সেটাই আমরা সবসময় আসলে চেষ্টা করি এবং সকলেই সেভাবে কাজ করে যাচ্ছি। আমরা পর্যটকবাহী খোলা বাস এখানে ইতিমধ্যে সংযোজন হয়েছে, আশা করছি অতি দ্রুততার সাথেই হয়তো সে তার কার্যক্রম শুরু করবে। পর্যটন মৌসুমে এই ছাদখোলা বাস এখানকার পর্যটনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সেন্ট মার্টিনে পর্যটক নিয়ন্ত্রণে এবার নতুন নিয়ম করল সরকার। এতে নির্দিষ্ট অ্যাপে নিবন্ধন করেই দ্বীপটিতে যেতে হবে পর্যটকদের। হোটেলে থাকতে হলে জানাতে হবে আগে, নিতে পারবে না নিষিদ্ধ পলিথিন বা প্লাস্টিক, যেতে হবে অনুমোদিত জাহাজে। প্রশাসন বলছে কবে জাহাজ চলাচল শুরু হবে তা চূড়ান্ত হবে 24 নভেম্বর। নিষেধাজ্ঞা না থাকলেও জাহাজ চলাচল বন্ধ থাকা সহ নানা নিয়মের বেড়াজালে এখন পর্যটক শূন্য সেন্ট মার্টিন। এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে দ্বীপবাসীর মাঝে। এমন পরিস্থিতিতে দ্বীপটি ভ্রমণে পর্যটক ও জাহাজ চলাচলে সম্প্রতি নতুন এই নিয়ম জারি করেছে পরিবেশ মন্ত্রণালয়, যাতে সেন্ট মার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধন সহ মেনে চলতে হবে নানা বিধিনিষেধ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পাশধারীরাই কেবল দ্বীপ ভ্রমণে যেতে পারবে, যেতে হবে অনুমোদিত জাহাজে, নিতে পারবে না একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। হোটেলে থাকার বিষয়টিও জানাতে হবে আগে। এসব বিষয় দেখভালের জন্য গঠন করা হয়েছে একটি কমিটি। এই কমিটি কাজ শুরু করবে মূলত যেহেতু পর্যটকদের যাওয়ার বিষয়, জাহাজ চলাচল যখন থেকে শুরু করবে এই কমিটি তখনই মাঠে কাজ শুরু করবে। রুট নির্ধারণ, তারপর কোথা থেকে জাহাজ ছাড়বে, এইসব বিষয়গুলো আমরা দেখবো আর কি। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা বসার একটা পরিকল্পনা আছে আর কি। তবে সরকারের নতুন এই সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেছে স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টরা। এমনিতে সেন্ট মার্টিনের খরচ বেশি, জাহাজের শিপের ভাড়া খরচ বেশি, তার উপর ট্রাভেল পাস নিয়ে মানুষ যাবে বলে আমি বিশ্বাস করি না। এটা সম্পূর্ণ অবাস্তব একটা টালবাহানাটা বললাম এই জন্য। এখন তো সামনে ডিসেম্বরে তো সেন্ট মার্টিন যাওয়ার কথা, থাকার কথা, এখন এটাকে পিছানোর জন্যই একটা কৌশল হিসেবে এটা নিছে। এর আগে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নভেম্বর মাসে রাতে অবস্থান না করলেও 2000 পর্যটক দ্বীপে যাওয়ার কথা, কিন্তু 3 সপ্তাহ পেরিয়ে গেলেও শুরুই হয়নি জাহাজ চলাচল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের মজার সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।